মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকার ই-হেলথ কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান। মধ্যপ্রাচ্যে অস্থিরতা এভিয়েশন খাতের রাজস্ব আয় প্রভাব, নিজস্ব পলিসিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে দীর্ঘ সময়, মত বিশেষজ্ঞের। জ্বালানি সংকটে বন্ধ খুলনা অঞ্চলের 6 বিদ্যুৎ কেন্দ্র, অর্ধেকে নেমেছে উৎপাদন, বাড়ছে লোডশেডিং। নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে উৎপাদনের লক্ষ্য তৈরির আহ্বান। বাংলাদেশ থেকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ট্রলারে খাবার নিয়ে দ্বন্দ্বে 33 যাত্রীকে হত্যার অভিযোগ। ট্রলার উল্টে আরও বহু যাত্রীর মৃত্যু, বেঁচে ফেরা দুজনের জবানবন্দি। এবং ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরাতে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান। আরাকচির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক, লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনায় তেল আবিব। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনগণের জন্য ই-হেলথ কার্ড সেবা চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে 5টি জেলায় শুরু হবে কার্যক্রম, আর 1 জুলাই থেকে শুরু হবে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম। ইরান যুদ্ধের কারণে অস্থির গোটা বিশ্ব। হামলা পাল্টা হামলায় নিরাপত্তা শঙ্কায় ধুঁকছে দেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য। প্রধানমন্ত্রী মহোদয় বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিকল্প শ্রমবাজারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। টেবিলে উপস্থাপিত প্রধানমন্ত্রীর এই প্রশ্নোত্তর ব্যাখ্যা করেন সরকার দলীয় চিফ হুইপ। মধ্যপ্রাচ্যে এখন যেহেতু যুদ্ধ চলছে এবং যে একটা যুদ্ধ পরিস্থিতি আছে, সেই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে আমরা জানি না। আমরা বিকল্প শ্রমিকের বাজার খুঁজে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। প্রশ্নোত্তর পর্বে 180 দিনের কর্মসূচির মধ্যেই ই-হেলথ কার্ড চালু করার কথা জানান প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে চালু হবে এই কার্ড। পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদ নেতা জানান, নতুন অর্থ বছরের শুরু থেকেই প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু হবে। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। ছেলেবেলায় বাবার সঙ্গে কুয়াকাটা ভ্রমণের স্মৃতিচারণ করেন তারেক রহমান। বলেন, পর্যটন খাত এগিয়ে নিতে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হবে। এই কুয়াকাটায় আমি গিয়েছিলাম একবার, এবং সেই স্মৃতিটি আমার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার পিতার সাথে। সেজন্যই স্বাভাবিকভাবে এই অঞ্চলের প্রতি কিছুটা হলে আমার একটি দুর্বলতা রয়ে গিয়েছে। পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেবার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রয়েছে। সরকার বৈশ্বিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা পেপ্যালের কার্যক্রম শিগগিরই শুরুর পদক্ষেপ নেবে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। আমরা গুরুত্ব দিই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাজনীতি, অর্থনীতি সহ নানা ক্ষেত্রে আলো ছড়ানো বিশ্বের প্রভাবশালীদের তালিকায় জায়গা করে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের এই তালিকায় তারেক রহমান 16 নম্বরে। মুখবন্ধে বলা হয়, দীর্ঘ নির্বাসন শেষে রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন প্রমাণ করেছে ক্ষমতা নয়, জনগণই একজন নেতার প্রকৃত শক্তি। 17 বছর দীর্ঘ নির্বাসন কাটিয়ে লন্ডনের জীবন ছেড়ে দেশে ফেরেন তারেক রহমান। হাসপাতালে প্রিয়তমা মা আর অপেক্ষায় কোটি মানুষ। রাজনীতির আকাশে অনিশ্চয়তার কালোমেঘ সরিয়ে বড়দিনে ঢাকায় ফেরেন তিনি। বিমানবন্দর থেকে হাসপাতাল, পথে কোটি জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান। দেশে ফিরেই বলেছিলেন, আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. দেশে ফিরেই মায়ের মৃত্যু শোক নিয়ে প্রথমবারের মতো বিশ্বখ্যাত টাইম সাময়িকীকে একান্ত সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারে বলেন, কোনো পারিবারিক পরিচয়ের কারণে নন, বরং দলীয় নেতাকর্মীদের সমর্থনই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। টাইমের চোখে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির ট্র্যাজিক হিরো। শুধু বিএনপি নয়, যার দিকে তখনও তাকিয়ে গোটা বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, এই শোকের মধ্যেও তিনি নিজেকে আবদ্ধ করেন একটি বৃহত্তর জাতীয় দায়িত্বে।
২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার বিদায় নিলে দেশ জুড়ে সৃষ্ট অরাজকতা রুখতে লন্ডন থেকে তারেক রহমান দেন সংযত থাকার বার্তা। তারপর সব অনিশ্চয়তা কাটিয়ে জাতীয় নির্বাচনে তার দলের ভূমিধস বিজয়ের পর হলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থানের এই যাত্রায় তিনি হয়ে ওঠেন রাজনীতির কাণ্ডারি। শপথ করিতেছি। টাইমের বিশ্লেষণে বলা হয়, রাজনৈতিক পুনর্গঠনের এই সময়ে তিনি বিভক্ত রাজনৈতিক পরিসরকে একত্র করার চেষ্টা করছেন। নির্বাচনের মাত্র কয়েক মাসের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাব দ্রুত বাড়তে থাকে এবং নীতি নির্ধারণে তার অবস্থানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। কয়েক মাসের ব্যবধানে টাইম ম্যাগাজিনের বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান তারেক রহমান। টাইম ম্যাগাজিন তার নেতৃত্বকে বর্ণনা করে রাজনৈতিক বাস্তবতার মোড় ঘোরানো এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে। নাদিম মারজান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশ থেকে বাতিল হয়েছে হাজারের বেশি আন্তর্জাতিক ফ্লাইট। প্রতিদিনই যাত্রা ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। প্রভাব পড়েছে রাজস্ব আয়ও। সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে দীর্ঘ সময়। নিজস্ব পলিসিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা এয়ারলাইন্সগুলোর। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। যুদ্ধের প্রভাব যে কতটা ভয়াবহ আকার ধারণ করে তা হারে হারে টের পাচ্ছে গোটা বিশ্ব। বেশিরভাগ দেশের মাথা ব্যথার বড় কারণ মধ্যপ্রাচ্য সংকট। চলমান অস্থিরতায় জ্বালানি খাত ও পণ্য পরিবহন অনিরাপদ হওয়ার পাশাপাশি ভেঙে পড়ে আন্তর্জাতিক আকাশ যোগাযোগ ব্যবস্থা। ব্যবসা পরিচালনায় কোণঠাসা হয়েছে শত শত এয়ারলাইন্স। হাজার হাজার ফ্লাইট বন্ধের কারণে ভ্রমণ অনিশ্চিত হয়। যাত্রীর উড়োজাহাজ বসিয়ে রাখায় উঠছে না পরিচালন ব্যয়। এখনো যদি এই যুদ্ধ অবস্থা প্রশমিত হয় তাহলেও কিন্তু এইটা একটা এই যে ফ্রি ফ্লোটা আসতে সময় লাগবে, অনেক সময় লাগবে। 40 দিন পর মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভের প্রজ্বলনে 15 দিনের বিরতি নিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। তবে যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা আশান্বিত না করায় দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে এভিয়েশন খাতের ক্ষত, এমনটাই মত এই বিশেষজ্ঞর। ফ্লাইট বন্ধ হলেও কিন্তু খরচ বন্ধ হয় না। যে কোনো সংকটে কিন্তু প্রথম ধাক্কাটা খায় এভিয়েশন শিল্প। যেটা কোভিডে দেখেছেন, প্রায় 100 মতো এয়ারলাইন ব্যাংক্রাপসিতে চলে গেছে। এই সংকটেও কিন্তু এই ধরনের একটা সৃষ্টি হবে। যুদ্ধকালীন এরই মধ্যে বাংলাদেশ থেকে দেশি বিদেশি বিমান সংস্থার আন্তর্জাতিক গন্তব্যের 1100-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সরকারের সহায়তার পাশাপাশি নিজস্ব পলিসিতেই লোকসান কাটিয়ে ওঠার কথা জানিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। অ্যারোনটিক্যাল চার্জ কিংবা নন অ্যারোনটিক্যাল যেসব চার্জগুলো আছে সেটাকে যদি কিছুটা সাবসিডাইজড করার মাধ্যমে আমাদেরকে সে অপরচুনিটি দেওয়া হয়, ইন ফিউচারে যদি আমাদের জেট ফুয়েল প্রাইস কম্পেয়ার করে লজিক্যাল অ্যামাউন্টে যদি ইন ফিউচারে আসলে নির্ধারণ করে, তাইলে আমাদের পক্ষে মনে হয় সেটা রিকভারি করার একটা সুযোগ আছে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক রুট ব্যবহারকারী কম বেশি সব এয়ারলাইন্সকেই যুদ্ধের প্রভাব দগ্ধ করলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সংকটে খুলনা অঞ্চলের 10টি বিদ্যুৎ কেন্দ্রের 6টি বন্ধ রয়েছে। সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে উৎপাদন, বাড়ছে লোডশেডিং। এমন অবস্থায় সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুতের উৎপাদনের লক্ষ্য তৈরির আহ্বান বিশেষজ্ঞদের। নিয়ামুল হোসেন কোচের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের প্রতিবেদন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এ অঞ্চলে গড়ে উঠেছে বেশ কিছু বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র, যার মধ্যে বিদেশি ঋণ সহায়তায় নির্মিত কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ ক্ষমতায় উৎপাদনে রয়েছে। বিদ্যুৎ বিভাগের খুলনা অঞ্চলে রয়েছে ছোট বড় 10টি উৎপাদন কেন্দ্র, যার অধিকাংশই ডিজেল বা গ্যাসে চালিত। কেন্দ্রগুলো প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। তবে জ্বালানি সংকটে বন্ধ রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুলনা 330 মেগাওয়াট, ফরিদপুর 50 মেগাওয়াট, নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানির খুলনা 225 মেগাওয়াট, মধুমতি 100 মেগাওয়াট ও ওরিয়ন গ্রুপের রূপসা 105 মেগাওয়াট কেন্দ্র। ফলে প্রস্তুতি থাকার পরেও এ অঞ্চলে মোট উৎপাদন সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে। ফুয়েল অল্প আছে, সেটা অল্প কিছু আছে, সেটা দিয়ে আমরা টেস্ট রান হিসাবে আমরা রাখছি। পর্যাপ্ত ফুয়েল পেলে আমরা প্ল্যান্টটা চালাতে পারবো। গ্রীষ্মকালে
এই অঞ্চলে প্রতিদিন বিদ্যুতের গড় চাহিদা ১৬০০ মেগাওয়াট। চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় শহর ও গ্রামাঞ্চলে ৩ থেকে ৫ ঘন্টা লোডশেডিং করতে হচ্ছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে। এই অবস্থায় বিদ্যুতের অপচয় রোধে নানা পদক্ষেপ নিয়েছে ওজোপারিকো। লোডশেড আছে, ক্রাইসিস চলতেছে, সেখানে আমাদের সবারই মিতব্যয়ী হওয়া লাগবে। তো এইগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করতেছি, বিশেষ করে ব্যবসায়ীদের সাথে আমরা যোগাযোগ করতেছি। সংকট সমাধানে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য মাধ্যমে টেকসই পরিবেশ বান্ধব বিশেষ করে সৌর বিদ্যুতে নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। সরকার যেন নবায়নযোগ্য জ্বালানি বিশেষত সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তি মালিককে প্রণোদনা দেন। সেই প্রণোদনার ভিত্তিতে সে নিজেই এগিয়ে এসে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা করতে পারবে। খুলনা অঞ্চলের 10টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে 8টি কেন্দ্র গ্যাস বা ডিজেলে চালিত, বাকি দুটির একটি কয়লা ও অপরটি সৌরচালিত। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষের তথ্যমতে ফার্নেস অয়েলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ যেখানে 18 টাকা, সেখানে সৌর বিদ্যুতে ইউনিট প্রতি খরচ মাত্র 9 টাকা। তাই আগামীর সংকট মাথায় রেখে টেকসই ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। তেলের জন্য রাতভর অপেক্ষা চালকদের। জেলার অনেক ফিলিং স্টেশনই রয়েছে বন্ধ। বিস্তারিত জানাতে নওগাঁ মুক্তির মোড় ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, পিছনে অন্তত 700 থেকে 750 মোটর বাইকের এই দীর্ঘ লাইন, রাতভর তারা অবস্থান করছিলেন। সকালে তেল দেওয়া হবে এমন একটি ঘোষণায় তারা আগে থেকে এই প্রস্তুতি নিয়েছিলেন। সারা রাত জেগে এই প্রতীক্ষা আসলে তেল নেওয়ার। যেখানে এই জাতীয় তেলের ঘোষণা আসছে পাম্পের, সেই জায়গাগুলোতে কিন্তু এই বাইকার বা অন্যান্য যেসব যানবাহন রয়েছে তাদের এই অবস্থান নিচ্ছে এবং প্রত্যেক জায়গাতে আমরা দেখছিলাম একাধিক এই মানে দীর্ঘ প্রতীক্ষা এবং এই প্রতীক্ষার প্রহর কিন্তু টানা প্রায় 3 সপ্তাহ ধরে আমরা লক্ষ্য করছি। জেলায় ফিলিং স্টেশন রয়েছে 56টি। এই 56টি ফিলিং স্টেশনের মধ্যে প্রতিদিন কিন্তু রেশনিং পদ্ধতির মাধ্যমে 5টি বা কোথাও 7টি ফিলিং স্টেশনে অকটেন, পেট্রোল এবং ডিজেল সরবরাহ করছে। এবং যেখানে এই জাতীয় খবর আসছে সেই জায়গাগুলোতে কিন্তু একদিকে এই বাইকারদের অবস্থান এবং 5 ঘন্টা 7 ঘন্টা সারা রাত জেগে কিন্তু এই ক্লান্তি এবং অবশেষে যারা তেল পাচ্ছেন তাদের চোখে মুখে আবার কিছুটা প্রত্যাশার হাসিও আমরা লক্ষ্য করছিলাম। তবে এই অবস্থায় স্থানীয় যারা পাম্প মালিক তারা বলছেন যে তেলের যে সংকট, সেই সংকটের মাঝে আরেক দফা কিন্তু সংকটকে বেশি করে তুলেছে। সেটি হলো যে কিছু অসাধু কারবারি এই তেল সংগ্রহ করছে এবং সংগ্রহের মাধ্যমে বোতলজাত করে প্রান্তিক পর্যায়ে মজুত করছে এবং এই মজুদের কারণেই স্বাভাবিকভাবে এই জাতীয় সংকট কিন্তু অনেকটাই বাড়তির দিকে তারা কথা বলছেন। এক্ষেত্রে পাম্প মালিকদের পক্ষ থেকে সতর্কতা, নজরদারির কথা বলছেন। প্রশাসনের পক্ষ থেকে অ্যাপসের মাধ্যমে তেল দেওয়ার একটি ঘোষণা দেওয়া হয়েছিল। যদিও এই অ্যাপসটি পরিপূর্ণভাবে কার্যকর না হওয়ার কারণে কিন্তু খুব একটা সুফল মিলছে না, কিন্তু এই ভোগান্তি কিন্তু টানা চলছে এবং এই টানা ভোগান্তির মাঝে আসলে একদিকে জেলা কৃষি যে বড় একটি এখানকার অবস্থান রয়েছে, কৃষি বুড়ো মৌসুম চাষাবাদ রয়েছে, সেই চাষাবাদের জন্য ডিজেলের একটি বাড়তি দরকার রয়েছে। আমের এই এলাকা, আমের সেচ ব্যবস্থা নিশ্চিত করার জন্য পানি দেওয়া দরকার, সেক্ষেত্রে পেট্রোলের একটি তারা দাবি করছেন। এক্ষেত্রে আসলে স্থানীয় প্রশাসনের কাছে যে বিষয়টি তারা বলছেন যে এখানে এই কৃষিভিত্তিক অঞ্চলে বাড়তি জ্বালানিটা সরবরাহ করা হলে কিছুটা হলেও এই সংকটটা কাটিয়ে তারা উঠতে পারেন। এমন এই জায়গায় বাড়তি তেলের পাশাপাশি প্রশাসনের একটা শক্ত নজরদারি তারা প্রত্যাশা করছেন। প্রতিনিয়ত আমরা দেখছিলাম এই ভোগান্তি, ক্লান্তি, অবসাদ এবং রাতভর এই বাইকারদের অবস্থান। অনেকে বলছেন যে পরিবহন সেক্টরে কিন্তু এই তেল সংকটের কারণে কিছুটা তারা বাধাগ্রস্ত হচ্ছেন, আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন। পুরো জেলা জুড়ে একই চিত্র এবং প্রতিনিয়ত এই জাতীয় খবর কিন্তু আমরা লক্ষ্য করছি এবং কোথাও 1 কিলোমিটার বা তারও অধিক 1000-এর অধিক মোটর বাইকের এই অবস্থান নিয়ে তেল সংগ্রহের একটা দীর্ঘ লড়াই প্রতিনিয়তই কিন্তু ফুটে উঠছে এবং স্থানীয়ভাবে জেলা প্রশাসন বলছে যে এ জেলায় আসলে যে তেলের দরকার রয়েছে, চাহিদা রয়েছে, ডিজেল প্রতিদিন 1.5 লক্ষ লিটার ডিজেলের দরকার পড়ছে। অকটেন এবং পেট্রোলের চাহিদা রয়েছে প্রায় 50,000 লিটার। তার বিপরীতে যে পরিমাণ তারা সরবরাহ পাচ্ছেন খুবই নগণ্য, ফলে এই সংকটটি তৈরি হচ্ছে। অন্যদিকে এই সংকট মোকাবেলার জন্য প্রশাসনের শক্ত নজরদারিটাই প্রত্যাশা করছেন ভোক্তারা। এই ছিল সার্বিক নওগাঁয় জ্বালানি তেলের সংকটের খবর আমার কাছে। জ্বালানি তেল নিয়ে ভোগান্তির সর্বশেষ খবর জানাতে নওগাঁ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি। সকালের সময় আরও থাকছে, আধুনিক স্ক্যানিং মেশিন থাকলেও বেনাপোল বন্দরে ঢুকছে মাদক, আমদানি নিষিদ্ধ পণ্য। 3 মাসে 15 চালান জব্দ, প্রায় 20 কোটি টাকার শুল্ক ফাঁকি, তৎপর বন্দর কর্তৃপক্ষ।
বেড়েছে হামের প্রাদুর্ভাব। বিস্তারিত জানাতে বাগেরহাট 250 শয্যা জেনারেল হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার আলী আকবর টুটুল। সরাসরি যাচ্ছি তার কাছে। এবং এখানে যারা ডক্টর রয়েছে এবং নার্স রয়েছে তারা কিন্তু হিমশিম খাচ্ছে। আমরা যদি বলি যে আসলে বাগেরহাটের এই জেলা হাসপাতালে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন প্রতিনিয়ত, এবং এখানে যারা ডক্টর রয়েছে এবং নার্স রয়েছে তারা কিন্তু হিমশিম খাচ্ছে। আমরা যদি বলি যে আসলে বাগেরহাটের শুরু থেকে এ পর্যন্ত কিন্তু 8 জনের কিন্তু শনাক্ত হয়েছে এবং তারা রোগী কিন্তু এখানে 6 জনের মধ্যে চিকিৎসা নিয়েছেন আছে। তবে অসচেতনতার কারণে এবং পুষ্টির কারণে অনেকটাই বলছেন চিকিৎসকরা, এবং এখানে যে উপকূল এলাকা এবং এখানে পানির সংকট রয়েছে এবং বেশি তাপমাত্রা এবং আবহাওয়াজনিত কারণে আসলে এটা দেখা দিতে পারে, এমনটাই কিন্তু তারা মন্তব্য করেছেন। তবে সচেতনতার বিকল্প নেই এমনটাই বলছেন এখানে চিকিৎসকরা, এবং প্রতিনিয়ত কিন্তু এই যে রোগীর সংখ্যা বাড়ছে এখানে কিন্তু আসলে আমরা যদি বলি জেলা হাসপাতালে পর্যাপ্ত ডাক্তার এবং নার্স থাকার কারণে কিন্তু আসলে এই রোগীদের চিকিৎসা কিন্তু হিমশিম খাচ্ছেন। তারপরেও তারা সাহায্য চেষ্টা করছেন। তবে একটি অভিযোগ রয়েছে যে হাসপাতালে যে এখানে রোগীরা আছেন তারা কিন্তু বলছেন যে এই সমস্ত যারা রোগী রয়েছেন বিশেষ করে তাদের কিন্তু বাইরের থেকে প্রায় হাসপাতালে যে তত্ত্বাবধায়ক তিনি জানিয়েছেন যে বাগেরহাটের প্রায় প্রতিনিয়ত প্রায় 2 থেকে 250 যে রোগী এবং আউটডোর ইনডোরে কিন্তু তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন। তবে আমরা যদি বলি যে এখন পর্যন্ত আজকে সকাল পর্যন্ত প্রায় 100 রোগী এখানে কিন্তু ভর্তি হয়েছেন, অতিরিক্ত বেড তাদেরকে দেওয়া হয়েছে, এবং এছাড়া যারা করোনা ইউনিট ছিল সেই করোনা ইউনিটে কিন্তু হামের রোগী এবং স্পেশাল তারা চিকিৎসা দিচ্ছেন এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে বাগেরহাটের যে সদর হাসপাতালে এবং এছাড়া যারা করোনা ইউনিট ছিল সেই করোনা ইউনিটে কিন্তু হামের রোগী এবং স্পেশাল তারা চিকিৎসা দিচ্ছেন এমনটাই কিন্তু জানিয়েছেন। তবে বাগেরহাটের যে সদর হাসপাতালের 36টি বেড রয়েছে সরকারি বরাদ্দ, এই বরাদ্দের থেকে 3 জন রোগী কিন্তু এখানে ভর্তি রয়েছেন। এছাড়া আউটডোরে এবং হিমশিম খাচ্ছেন এখানে রোগীরা। কিন্তু আমরা যদি বলি যে বাগেরহাট জেলা উপকূলীয় জেলা এবং বাগেরহাটের শরণখোলা মোরেলগঞ্জ এবং বাগেরহাটের সদর মোল্লারহাট শীতলমারি বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই জেলা হাসপাতালে আসলে ছুটে আসছেন অভিভাবকরা। এখানে যদি একটু বলি যে এই হাসপাতালে আসলে দীর্ঘদিন ধরে আসলে চিকিৎসা সংকট রয়েছেন। তবে একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে আসলে এখানে চিকিৎসা করানো খুবই জটিল হয়ে পড়েছে। তবে তারা সাধ্যমতো চেষ্টা করছেন। হাসপাতালে প্রতিনিয়ত যে রোগীর সংখ্যা বাড়ছে এবং এই যে হামের সংক্রমণ নিয়ে ভর্তি হচ্ছেন, এই ছিল আমার কাছে বাগেরহাটের জেলা হাসপাতাল থেকে সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বাগেরহাটে, জানছিলাম হাম পরিস্থিতির সর্বশেষ খবর। বেঁচে ফেরা 2 যাত্রীর জবানবন্দিতে উঠে এসেছে মানব পাচার চক্রের এক বিভীষিকাময় চিত্র। অবৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী একটি ট্রলারে ছিলেন প্রায় 280 জন। মাছ সমুদ্রে খাবার ও পানি নিয়ে হইচই করায় ট্রলারেই 33 জনকে হত্যার অভিযোগ উঠেছে। পরে ট্রলারটি উল্টে আরও বহু যাত্রীর মৃত্যু হয়। রোহিঙ্গা ক্যাম্প ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ফরাজ। কক্সবাজারের উখিয়া ক্যাম্পের রফিকুল ইসলাম টেকনাফে কাজের প্রলোভনে নিয়ে গুদামে আটকে চালানো হয় নির্যাতন। পরে রাতের আঁধারে ট্রলারে করে নেওয়া হয় মাঝ সমুদ্রে। পাচারের উদ্দেশ্যে সাগরপথে মালয়েশিয়ায় শুরু হয় যাত্রা। টানার 4 দিন ট্রলারে চলে নির্যাতন। পরে আন্দামান সাগরে ডুবে যায় ট্রলারটি। 2 দিন পানির ড্রামে ভেসে থাকার পর তাকে উদ্ধার করে বাংলাদেশি জাহাজ। ক্যাম্পে ফিরেও সেই ভয়াবহ স্মৃতি ভুলতে পারছেন না রফিকুল। ট্রলারে থাকা অন্যান্যদের কি পরিণতি হয়েছে তুলে ধরেন সেই অভিজ্ঞতা। মালয়েশিয়ার উদ্দেশ্যে আমাদের একটি বড় ট্রলারে উঠিয়ে দেয়া হয়। পানির জন্য প্রতিবাদ করলে আমাদের গোপন কক্ষের ভেতরে ঢুকিয়ে দেয়া হয়। ভেতরে শ্বাস নিতে না পেরে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। পরে 3টি কক্ষ খুলে 33 জনকে মৃত অবস্থায় বের করে সাগরে ফেলে দেয়া হয়। আধা ঘন্টা পর আন্দামান সাগরের ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। বেঁচে ফেরা আরেকজন উখিয়া ক্যাম্পের রাহেলা বেগম। কাঠের টুকরো ধরে বেশি থেকে প্রাণে বাঁচেন তিনি। 8 এপ্রিল ট্রলারটি ডুবে যায়। 2 দিন 1 রাত সাগরের পানিতে ভেসেছিলাম। দীর্ঘ সময় সাগরে ভাসতে ভাসতে একটি কাঠের টুকরো আঁকড়ে ধরেছিলাম, কিন্তু এক পর্যায়ে সেটিও উল্টে যায়। জ্ঞান ফিরে দেখি জাহাজে আমি। আন্তর্জাতিক ও স্থানীয় মানব পাচার চক্র এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয় এই জনপ্রতিনিধির। মানব পাচারে যে ঘটনাগুলো ঘটছে, যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী জানছে, সেগুলোর ব্যাপারে তদন্ত করে কারা এর সাথে জড়িত, কারা মূল হোতা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেয়ার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এই বিষয়ে যারা দায়ী, যারা বিশেষ করে যারা হিউম্যান ট্রাফিকার রয়েছে, এটি যদি বাংলাদেশের নাগরিকও হয়ে থাকে, আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আশা করছি যে মূল ঘটনা উদ্ঘাটিত হবে। গেল 8 এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে 280 জনকে নিয়ে ট্রলারটি ডুবে যায়। এদের মধ্যে 9 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বেনাপোল বন্দরে আধুনিক স্ক্যানিং মেশিন থাকলেও ঢুকছে মাদক, আমদানি নিষিদ্ধ ও মিথ্যা ঘোষণার পণ্য। গেল 3 মাসে এমন 15টি চালান জব্দ করেছে কাস্টমস, যেখানে শুল্ক ফাঁকির পরিমাণ প্রায় 20 কোটি টাকা। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ বলছে, অবৈধ পণ্যের চালান জব্দ ও অভিযুক্তদের শাস্তি নিশ্চিতে তৎপর রয়েছেন তারা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রায় 80% হয়ে থাকে বেনাপোল স্থলবন্দর দিয়ে। যেন অবৈধ ও মিথ্যা ঘোষণায় কোনো পণ্য দেশে ঢুকতে না পারে, সেজন্য বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন, যেটি কাস্টমসের তদারকিতে পরিচালনা করছে ঠিকাদার প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইবার অ্যাসোসিয়েটস। মেশিনটি নিখুঁতভাবে কাজ করতে সক্ষম হলেও রহস্যজনকভাবে ট্রাকে করে প্রবেশ করছে অবৈধ পণ্য, মাদক ও অস্ত্র। বন্দরের তথ্য, গত 3 মাসে গোয়েন্দা সংস্থা এনএসআই ও বর্ডার গার্ড বিজিবির তথ্যের ভিত্তিতে প্রায় 15টি মিথ্যা ঘোষণার চালান আটক করেছে কাস্টমস। সেখানে প্রায় 20 কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছিল। আমাদের যখন ভারতের গাড়ি ঢুকছে ভিতরে, তখন যদি এই স্ক্যানিং মেশিনটা সঠিকভাবে যদি স্ক্যানিং করে, তাহলে অবৈধ কিছু ঢোকার সম্ভাবনা নেই। কিছু অসৎ ব্যবসায়ী সরকারের শুল্কে ফাঁকি দেয়, যার কারণে আমরা সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। এই স্ক্যানিং মেশিন পরিচালনায় কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু এটি কোনো কাজে আসছে না। তথ্য পেলেই অবৈধ পণ্য চালান আটক ও অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টম। ভবিষ্যতে এ ধরনের মিসডিক্লারেশনের যে কোনো ধরনের পণ্য আমরা ক্ষেত্রে সচেতন আছি। যদি কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, সে যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলতি অর্থ বছরে বেনাপোল কাস্টমসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,370 কোটি টাকা। প্রথম 9 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1,800 কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা গেছে। সময় সংবাদ, বেনাপোল। গতি এসেছে যশোর ইপিজেড নির্মাণ কাজে। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে ভূমি উন্নয়ন কাজ। একযোগে চলছে ড্রেন, সড়ক সহ আনুষঙ্গিক উন্নয়ন কর্ম। কর্তৃপক্ষের দাবি, জুলাই মাসের মধ্যে প্রস্তুত হবে শতাধিক প্লট এবং দেয়া যাবে বরাদ্দ। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। 2019 সালের নভেম্বরে যশোরের অভয়নগর উপজেলায় প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া, মহাকাল, প্রেমবাগ, বালিয়াডাঙ্গা, আমডাঙ্গা, আরাজি, বাহিরঘাট, মাগুরা ও রাজাপুর মৌজায় 502.906 একর জমিতে যশোর ইপিজেড প্রকল্প অনুমোদন দেয় সরকার। পরিকল্পনা অনুযায়ী এই ইপিজেডে 438টি প্লট হবে, যেখানে বিদেশি বিনিয়োগকারী তাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবেন। এতে করে প্রায় 1.5 লাখ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। প্রকল্প গ্রহণের 6 বছর পর 2025 সালে শুরু হয় ইপিজেড নির্মাণ কাজ। গেল 1 বছরে কাজের অগ্রগতি হয়েছে 36%। এর মধ্যে সম্পন্ন হয়েছে ভূমি উন্নয়ন কাজ। একযোগে চলছে ড্রেন, সড়ক সহ আনুষঙ্গিক উন্নয়ন কর্ম। তবে এখনো পরিশোধ হয়নি ভূমি মালিকদের অধিগ্রহণের টাকা। জেলা প্রশাসকের দাবি, চেক বিতরণের সৃষ্ট জটিলতা নিরসন করা হয়েছে। 4-5টা ঠিকাদার এখানে কাজ করতেছে, বিল্ডিং এর পাইল টেস্ট। বিজেট নেওয়াটা খুশি আছে, বিজেটের শব্দ আছে যে ছেলে ফেলে চাকরি বাকরি করতে পারবে। খুশি তা আমাদের যদি লেজ মূল্যটা দিত, তাহলে আমরা আরো খুশি হতাম। জমি বাঁধেছে প্রায় 4-5 বিঘে, আমরা এখনো 1 টাকাও পাইনি। এই বিজেট নিয়েই ফেলাছে, আমাকে টাকা কটা দিয়ে দিলি আমরা যে কোনো কাজ করতে পারি। 1000+ চেক আমরা বিতরণ করেছি অলরেডি। আসার পরে আমরা আমাদের অল্প কিছু চেক বাকি আছে, আমরা সেগুলিও অ্যাকাউন্টসকে বলেছি যে আপনারা একটু দ্রুত এটা সেবাটা দিবেন, মানুষ যাতে ভয়ানি বা ভোগান্তি শিকার না হয়। আমরা স্বচ্ছতার সাথে কাজ করছি। এবং ইপিজেড কর্তৃপক্ষের দাবি, অধিগ্রহণ করা জমির দখল, হস্তান্তর ও দরপত্র অনুমোদনে বিলম্ব হওয়ায় কাজের অগ্রগতি কিছুটা কম। তারপরও আগামী জুলাই মাসের মধ্যে প্রস্তুত হবে শতাধিক প্লট, যা দেয়া যাবে বরাদ্দ। আমাদের 36% কাজের অগ্রগতি হয়েছে। বিভিন্ন ইনভেস্টরের চাহিদা আছে এবং ওনারা যোগাযোগ করতেছে প্লট অ্যালটমেন্টের জন্য। আমরা আমাদের বিনিয়োগ উন্নয়ন শাখাকে জানিয়েছি
ওনারা আশা করি জুলাই থেকে অ্যালটমেন্ট দেওয়ার পদক্ষেপ গ্রহণ করবেন। এ প্রকল্পে ব্যয় ধরা হয় ১,৬৭৮ কোটি ২৯ লাখ টাকা। প্রকল্পটি চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা। সময় সংবাদ, যশোর। উদ্বোধন হয়েছে প্রায় ২.৫ বছর আগে, কিন্তু আজও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী ভৈরবা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। এতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে ৫টি ইউনিয়নের ৫০ গ্রামের লাখ লাখ মানুষ। দ্রুত হাসপাতালটি চালু করার দাবি স্থানীয়দের। রামিম খানের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। ৩ বছর আগে উদ্বোধন হলেও স্বাস্থ্যসেবা চালু হয়নি এই হাসপাতালে। জনহীন অবস্থায় পড়ে থাকায় প্রায় চুরি হয় বিভিন্ন যন্ত্রাংশ। ভবনের ভেতরের অবস্থা জরাজীর্ণ। ঝিনাইদহ জেলা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী ভৈরবা সাকরখাল এলাকায় ২০২৩ সালের ২৫ অক্টোবর উদ্বোধন করা হয় ২০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি উদ্বোধন হওয়ায় আশার আলো দেখলেও ২.৫ বছরেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য বিভাগ। এলাকার হাজার হাজার মানুষের সেবা নিতে ছুটতে হয় জেলা হাসপাতালে। ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। আমাদের হসপিটাল যে বানাইছে এই আইসি মানে ২.৫ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোন দিন হসপিটাল দেখলাম আমরা ডাক্তার আসা কেটা চিকিৎসা দেয় কিচ্ছু না। হাতের কাছে চিকিৎসা সেবার জায়গা থেকেও আমরা চিকিৎসা সেবা পাইনি। রোগী যদি অসুস্থ হয় আমরা যশোর খুলনা নিয়ে দৌড়দৌড়ি করতে হয়। আমরা চাই হাসপাতাল চালু হোক, আমাদের ছেলেপিলে আমরা দেখাই চিকিৎসা করি, দ্রুত এর দ্বারা সেবা পাই এই সরকারের কাছে আবেদন জানাই। স্বাস্থ্য বিভাগ বলছে হাসপাতালের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। অনুমোদন পেলেই চালু করা হবে। চেয়ার টেবিল নাই, আমরা লজিস্টিক বলি এটা নাই, না থাকা চালু করতে পারতেছি না আমরা। তো আমরা মন্ত্রণালয়ে লিখছি, ওখান থেকে আমাদের অনুমোদনটা দিয়ে দিলেই আমরা মোটামুটি সব কিছু করতে পারবো। ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি চালু হলে প্রতি মাসে ১০ থেকে ১২,০০০ রোগী নিয়মিত স্বাস্থ্যসেবা পেত। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। অপরিকল্পিত খনন আর দখল দূষণে আবারও নাব্য সংকটে বাগেরহাটের ৮৩ নদী ও খাল। রামপাল ও মোংলায় ২০১৮ সালে শুরু হয় খনন কাজ, তবে নানা অনিয়মের অভিযোগ উঠে সেগল প্রকল্পে। এ অবস্থায় অপরিকল্পিত নদী ও খাল খনন করে শত কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আলী আকবর টুটুলের তথ্য, আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। জেগেছে চর, ছেয়ে গেছে আগাছায় ভরা যৌবনার নদীগুলো দিন দিন পরিণত হচ্ছে বিস্তীর্ণ বিরান ভূমিতে। দখল, দূষণ আর ড্রেজিংয়ের অনিয়মের কারণে বাগেরহাটের ৫টি নদী ও ৭৮টি খাল হারাচ্ছে বৈচিত্র্য। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এবং নৌযান চলাচল স্বাভাবিক রাখতে মোংলা ঘাসিয়াখালী চ্যানেলটি খননের উদ্যোগ নেয় বিআইডব্লিউটিএ। চ্যানেলটিতে জাহাজ চলাচল সচল রাখতে ২০১৮ সালে রামপাল ও মোংলা উপজেলার ৫টি নদী ও ৭৮টি খালের ২৬৩ কিলোমিটার খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। শেষ হয় ২০২১ সালে। অভিযোগ উঠেছে দায় ছাড়া ও অপরিকল্পিত খননের কারণে অল্প দিনে ভরাট হচ্ছে নদী ও খাল। পাশাপাশি বাঁধ দিয়ে প্রভাবশালী চক্রের মাছ চাষে হুমকির মুখে পড়েছে নদীর জীববৈচিত্র্য। খনন করার পরে আবার আস্তে আস্তে পলি পরিয়া খাল ভরে যাচ্ছে। খাল গভীর হইল ৭০টা তো মাছ পাতাম, এখন খাল ভরাট হয়ে গেছে, না কোনো মাছ টাকার পাইনি। কোন সাইটে দিয়ে তারা বিল তুলে নিয়ে গেছে, সরকারের বিল। আর খালের যারা ক্ষমতায় ছিল খালের আগা বাঁধে তারা গের করে। অপরিকল্পিত নদী ও খাল খনন করে সরকারের শত কোটি টাকা লুপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নদীর রক্ষা আন্দোলনকারীদের। যারা অপরিকল্পিত বা খাল খননের সঙ্গে যুক্ত ছিল সেই অনিয়মের বিষয়টা দেখার জন্য বর্তমান সরকারকে দেখার জন্য দাবি জানাচ্ছি। দখলদারদের উচ্ছেদের পাশাপাশি নদী ও খাল পুনরুদ্ধারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের রেগুলার বেসিসে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ইতিপূর্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বিভিন্ন খালে মৎস্য চাষ যারা করতো তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। আমরা আগামীতেও এই কাজগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করব। ২০১৮ সালে বাগেরহাটের রামপাল মোংলায় ৮৩ নদী ও খাল পুনর্খনন প্রকল্পের আওতায় ৭০৬ কোটি টাকা বরাদ্দ হয়। পরে ১৭৫ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ১,৬৫,০০০ ঘনমিটার মাটির খনন কাজ করা হয়। সময় সংবাদ, বাগেরহাট। চুয়াডাঙ্গার বাগানে আমের ভালো গুটি আসায় লাভের আশা জেগেছিল বাগানীদের, তবে হপার পোকার আক্রমণে তা ভেস্তে যেতে বসেছে। তাদের দাবি কীটনাশকেও মিলছে না সুফল। এ অবস্থায় লোকসান কাটাতে নিয়মিত বাগান পরিচর্যার পরামর্শ কৃষি কর্মকর্তার। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও আনিসুর রহমানের ছবিতে রিপোর্ট।
চুয়াডাঙ্গায় আম্রপালি, হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, বাড়িফোর, কাটিমন সহ বিভিন্ন জাতের আমবাগানে আমের পর্যাপ্ত গুটি এলেও তা ঝরে পড়ছে হপার পোকার আক্রমণে। কীটনাশক স্প্রে করেও সুফল পাচ্ছেন না বাগানিরা, এতে বড় লোকসানের শঙ্কা ঘিরে ধরেছে তাদের। আমের গুটিগুলো সব ঝরে পড়ছে, হপার পোকায় ধ্বংস করে দিয়েছে, বেশি কোনো কাজ হচ্ছে না। আমাদের আমের ফলন এবার খুবই কম হবে, কৃষকের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাগানদার সেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটার পর একটা ওষুধ দিতে দিতে যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে, আমাদের এখন এই ক্ষতি পুষানো অনেক কঠিন ব্যাপার। এই অবস্থায় বাগানে নিয়মিত পরিচর্যা করার পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। হপার নিয়ন্ত্রণ করতে হবে এবং শিডিউল যে স্প্রে আছে এই স্প্রে করতে হবে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি যে নিয়মিত পরিচর্যাগুলি যেন যথাযথভাবে করেন, তাহলে ইনশাআল্লাহ তারা ভালো ফলন গড়ে তুলতে পারবেন। কৃষি বিভাগের তথ্য মতে চুয়াডাঙ্গার 4টি উপজেলায় 2203 হেক্টর জমিতে 550টি ছোট বড় আম বাগান রয়েছে, যেখানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 30,657 মেট্রিক টন, যার বাজার মূল্য আনুমানিক 122 কোটি টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সড়কের পাশে রোপণ করা হয়েছিল গাছ, তবে পরিচর্যার অভাবে এখন সব মৃতপ্রায়। 2001 সালে বনায়ন প্রকল্পের আওতায় খুলনার ডুমুরিয়ায় রাস্তার পাশে রোপণ করা হয় কয়েকশো প্রজাতির গাছ। এতে হুমকির মুখে জীববৈচিত্র্য। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। পথের দুই ধারে ছায়াদানকারী বিশালাকৃতির গাছগুলোর বেশিরভাগ মৃত। তীব্র গরম এলেই উপলব্ধি করা যায় এই গাছগুলোর প্রয়োজনীয়তা। এ চিত্র খুলনার ডুমুরিয়া উপজেলার কইয়া মোস্তরমোড় সড়কের। 2001 সালে সামাজিক বন বিভাগের সঙ্গে কয়েকটি সংস্থা শোলমারি, সরাবপুর, বসুন্দিয়া, চরকটিয়া, কাঁঠালতলা, মাগরখালী সহ বিভিন্ন সড়ক ঘেঁষে শিরিষ, মেহগনি, রেইনট্রি ও নিম গাছের চারা রোপণ করে। বপন করা হয় বাবলা গাছের বীজও। ধীরে ধীরে বড় হয়ে ওঠে এসব গাছ। সড়কের দুই পাশ সবুজে ছেয়ে যাওয়ায় দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি হয়। তবে লাক্ষা পোকার আক্রমণে ধীরে ধীরে মরে যাচ্ছে গাছগুলো। পরিবেশবাদীদের অভিযোগ, এসব পোকা থেকে এক ধরনের রং তৈরি হয়, যা বিক্রির সঙ্গে জড়িত একটি চক্র। তারাই পোকা সংগ্রহের নামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কেটে ফেলে ডাল। গাছগুলো নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি ও জীববৈচিত্র্য। এখন তো সময় থাকে না, গাছ এই ভাইরাসের জন্য এই গাছ মরিয়ে যাচ্ছে, বুঝছেন। এই ভাইরাস হয়, এই ভাইরাস বাঁচার জন্য গাছের দিকে এদের কোনো খেয়াল নাই। মোটামুটি একটা সন্ত্রাসী কায়দায় এরা গাছগুলো কাটে নিয়ে যায়, আর এই গাছগুলো কাটে নেওয়ার কারণে আজকে আমরা এই ছায়ার থেকে বঞ্চিত। ভাইরাস তৈরি করার যে সিন্ডিকেট, এদেরকে মানে এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে এই এখনও যে বিদ্যমান গাছগুলো আছে এবং যে গাছগুলো প্রায় মৃতপ্রায় তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এদিকে সামাজিক বন বিভাগ বলছে গাছগুলো বেশি বড় হওয়ায় পোকা দমনে কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। কৃষি কর্মকর্তাদের সাথে আলোচনা করে আমরা একটা প্রতিবেদন দিব। তো সেগুলি এখন তো কর্তনের যেহেতু নিষিদ্ধ, সেই কারণে আমরা ওগুলি নিলামের জন্য কাটতে পারতেছি না। কর্তনের অনুমতি আসে তখন আমরা এগুলি কাটবো এবং তারপরে সেখানে আমরা নতুন করে বৃক্ষরোপণ করতে পারব। 2001 সালে ডুমুরিয়া উপজেলার অন্তত 9টি সড়কে বৃক্ষরোপণ করা হয়। গাছগুলো মরে যাওয়ায় একদিকে যেমন এই এলাকার প্রকৃতি রুক্ষ হয়ে উঠেছে, তেমনি আবাসস্থল হারিয়েছে পাখিরা, আর অঞ্চল হারাচ্ছে দুর্যোগ থেকে বাঁচার প্রাকৃতিক সুরক্ষা। খুলনা ডুমুরিয়া থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনা টেবিলে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বুধবার মার্কিন প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। রুদ্ধদ্বার বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, চুক্তিতে পৌঁছানো গেলে হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে আন্তর্জাতিক জাহাজ বিনা বাধায় চলাচলের সুযোগ দেবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে পাকিস্তান এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ। সেই লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করতে বুধবার তেহরান পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। বিমানবন্দরে তাদের স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই দিন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন তারা। বিভিন্ন গণমাধ্যমের খবর, আলোচনার টেবিলে তেহরান একটি নতুন প্রস্তাব দিয়েছে যা বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফেরাতে পারে। ইরান জানিয়েছে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো গেলে হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলোকে বিনা বাধায় চলাচলের সুযোগ দেয়া হবে। গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, এই প্রস্তাব তা নিরসনের প্রথম দৃশ্যমান পদক্ষেপ। বর্তমানে প্রায় 200 জাহাজ এবং হাজার হাজার নাবিক পারস্য উপসাগরে আটকা পড়ে আছেন।
কূটনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী সরাসরি সংলাপের স্থান ও সময়। হোয়াইট হাউস জানিয়েছে, দ্বিতীয় দফার এই বৈঠক ইসলামাবাদেই অনুষ্ঠিত হতে পারে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে, এমন খবর সত্য নয় বলেও দাবি মার্কিন প্রশাসনের। We feel good about the prospects of a deal. The president mentioned that in his interview yesterday, and it's obviously in the best interest of Iran to meet the president's demands. I think he's made his red lines in these negotiations very clear to the other side, and so we are continuing to see how these conversations go. শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার মধ্যেই ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের তেল পরিবহন অবকাঠামোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহলের সাথে যুক্ত 2 ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই কড়াকড়ি আরোপ করা হয়। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাফ জানিয়েছেন, ইরানের তেল চোরাচালান ও প্রক্সি নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এমন কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি জানান, ইরানের তেলে নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ আর বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের অবস্থান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাজনৈতিক নির্দেশনায় আপাতত যুদ্ধবিরতি পালন করলেও আলোচনার প্রতিটি মোড় পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো মুহূর্তেই আবারও ইরানে শক্তিশালী এবং দ্রুত হামলা শুরু করতে পুরোপুরি প্রস্তুত আইডিএফ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। যুদ্ধের কারণে সরবরাহ সংকট আর মূল্য বৃদ্ধির চাপে টালমাটাল বিশ্ব জ্বালানি বাজার। নতুন করে অস্থিরতা বাড়িয়েছে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ। হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ অবরোধ ঝুঁকির মুখে ফেলেছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিকে ঠেলে দিতে পারে নতুন সংকটের দিকে। বিশ্ব জ্বালানি বাজারে চলমান সংকটের মধ্যেই নতুন করে ঘি ঢেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের তেল বন্ধ করতে গিয়ে উল্টো পুরো পৃথিবীর তেলের সরবরাহকেই ঝুঁকিতে ফেলেছেন তিনি। মার্কিন সেন্ট্রাল কমান্ডের ঘোষিত অবরোধ সরাসরি আঘাত এনেছে হরমুজ প্রণালী ঘিরে থাকা তেল রুটে। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 1/3 এই পথ দিয়েই যায়। তাই যে কোনো বাধা সরাসরি সরবরাহ কমে গিয়ে বাজারে তৈরি হয় আতঙ্ক। এমনকি ঘোষণার পরপরই তেলের দাম $100 ওপরে উঠে যাওয়া সেই ঝুঁকিরই প্রতিফলন। ওয়াশিংটনের লক্ষ্য ছিল তেহরানের ওপর চাপ বাড়ানো, কিন্তু ইরানের পাল্টা কৌশলে হরমুজে চলাচল নিয়ন্ত্রণ করে পরিস্থিতিকে আরও জটিল করেছে। একদিকে সামরিক সংঘাত, অন্যদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। এই দ্বিমুখী চাপ বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। এ কারণে জ্বালানি আমদানি নির্ভর দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে। এই অবরোধে সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া এসেছে চীন থেকে। বেজিং স্পষ্ট জানিয়েছে, তারা ইরানের সঙ্গে জ্বালানি বাণিজ্য চালিয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট শুধু যুক্তরাষ্ট্র ইরান দ্বন্দ্বে সীমাবদ্ধ নেই, তার রূপ নিচ্ছে বড় শক্তিগুলোর প্রতিযোগিতায়। এর হিসেবের কিঞ্চিত পরিমাণ গরমিলেও বড় আকারের সামরিক উত্তেজনায় রূপ নিতে পারে। ইউরোপীয় ইউনিয়ন সহ মার্কিন মিত্রদের মধ্যেও দেখা দিয়েছে বিভ্রান্তি ও উদ্বেগ। কাজা কালাস পর্যন্ত বলেছেন, এই অবরোধের লক্ষ্য ও বাস্তবায়ন পরিষ্কার নয়। অন্যদিকে সৌদি আরবের আশঙ্কা সংঘাত ছড়িয়ে পড়তে পারে অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও। মানে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকেই অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে আবারও ব্যর্থ হয়েছে। 47 থেকে 52 ভোটে প্রস্তাবটি নাকচ হয়ে গেছে। রিপাবলিকানদের বড় অংশ ট্রাম্পকে সমর্থন দিলেও 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন নিয়ে দলে অস্বস্তি বাড়ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানের সামরিক অভিযান পরিচালনার ক্ষমতা কেড়ে নিতে বুধবার মার্কিন সিনেটে ভোটাভুটি হয়। ডেমোক্রেট সিনেটর ট্যামি ডাকওয়ার্থের আনা এই যুদ্ধ ক্ষমতা প্রস্তাবটি 47-52 ভোটে নাকচ হয়ে যায়। প্রস্তাবের মূল লক্ষ্য ছিল কংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া ইরানের যে কোনো ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে প্রেসিডেন্টকে বাধ্য করা। বুধবার ডেমোক্রেটদের আনা এই ওয়ার পাওয়ার্স রেজুলেশনের পক্ষে ভোট দেন রিপাবলিকান সিনেটর র্যান্ড পল, আর ডেমোক্রেট সিনেটর জন ফেটারম্যান বিপক্ষে ভোট দেন। ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস ভোট দেননি। রিপাবলিকানদের বড় অংশ ট্রাম্পকে সমর্থন দিলেও 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী 60 দিনের সময়সীমা নিয়ে দলে অস্বস্তি বাড়ছে। নিয়ম অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট মাত্র 60 দিন পর্যন্ত কোনো দেশের সঙ্গে যুদ্ধ চালানো বা সামরিক বাহিনী মোতায়েন রাখতে পারেন। রিপাবলিকান সিনেটর জন কার্টিস সাফ জানিয়েছেন, মার্কিন স্বার্থ রক্ষায় তিনি প্রেসিডেন্টকে সমর্থন করলেও 60 দিনের বেশি বিনা অনুমোদনে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে তিনি নন।
গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 4 বার প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ হলো। প্রতিবারই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতায় ডেমোক্রেটদের আনা এই রেজুলেশনগুলো মুখ থুবড়ে পড়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইউক্রেনকে বিনামূল্যে অস্ত্র সরবরাহ করা থেকে পিছু হটেছে যুক্তরাষ্ট্র। জর্জিয়ায় এক অনুষ্ঠানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, জনগণের করের অর্থে কিয়েভকে অস্ত্র কিনে সরবরাহ করা বন্ধ হয়ে গেছে। তবে তিনি জানান, ইউরোপীয়রা চাইলে নিজেদের অর্থে অস্ত্র কিনে কিয়েভকে দিতে পারে। এদিকে চীন সফরে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, কিয়েভকে নিয়ে নতুন সামরিক জোট গঠনের পাঁয়তারা করছে পশ্চিমারা। যুদ্ধের ময়দানে গত একদিনে ব্যাপক সংঘর্ষ হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। যুদ্ধের ময়দানে পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে রাশিয়া ইউক্রেন। গত একদিনে বিভিন্ন স্থানে 2 শতাধিক বার মুখোমুখি সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। এছাড়া দিনিপ্রো পেট্রোভস্ক এবং জাপোরিঝিয়া সহ একাধিক অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে রুশ সেনারা। বুধবার স্থানীয় সময় ভোররাত থেকে ওডেসা বন্দর সহ ইউক্রেনের অন্তত 9টি স্থানে 3 শতাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এতে বিদ্যুৎ অবকাঠামো ও আবাসিক স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের চলমান হামলায় ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হচ্ছে রুশ শিবিরেও। গত একদিনে রাশিয়ার বহু সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। একই সঙ্গে শত্রুপক্ষের আর্টিলারি ও রকেট সিস্টেম এবং প্রায় 1400টি ড্রোন ধ্বংস করার দাবিও তাদের। তবে জেলেনস্কি বাহিনীর এমন প্রতিরোধের মুখেও ক্রেমলিন দমে না গিয়ে দোনেৎস্ক ও লুহান্স্ক অঞ্চলে অভিযানের তীব্রতা আরও বাড়িয়েছে। এদিকে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের পর পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ার করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বুধবার তিনি দাবি করেন, কিয়েভকে নিয়ে ইউরোপে একটি নতুন সামরিক জোট গঠনের পায়তারা করছে ওয়াশিংটন। ল্যাভরভের দাবি, রাশিয়াকে ঠেকানোর দায় ইউরোপের ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেদের মুক্ত করতে চায় যুক্তরাষ্ট্র, যাতে তারা এশিয়ায় চীনের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়োগ করতে পারে। ইউক্রেনে ফ্রান্স ও ব্রিটেনের শান্তিরক্ষা বাহিনী মোতায়েনের পরিকল্পনাকেও রাশিয়ার নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করেন ল্যাভরভ। এদিকে ইউক্রেন যখন পশ্চিমা সহায়তা বাড়াতে তোড়জোড় চালাচ্ছে, ঠিক তখনই বিস্ফোরক এক মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জর্জিয়ায় এক অনুষ্ঠানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র কিনে পাঠানো বন্ধ করে দিয়েছে। ভ্যান্স বলেন, ইউরোপীয়রা চাইলে নিজেদের অর্থে অস্ত্র কিনে কিয়েভকে দিতে পারে, কিন্তু মার্কিন করদাতাদের অর্থ এই যুদ্ধে আর ব্যয় করা হবে না। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তকে নিজেদের বড় সাফল্য হিসেবে অভিহিত করেন তিনি। যুক্তরাষ্ট্রের এই নতুন অবস্থান রণক্ষেত্রে ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। নিজেদের অধিকার আদায়ে সরব ঘরোয়া লিগের পেশাদার ফুটবলাররা। সার্ক কোটা বাতিল ও লিগে বিদেশি ফুটবলারের কোটা কমানো সহ 6 দফা দাবিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে স্মারকলিপি দিয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতি। এ সময় জাতীয় দলের পাইপলাইন শক্ত করার পাশাপাশি ফুটবলারদের আর্থিক নিশ্চয়তায় সার্ক কোটা বাতিলের দাবি তোলেন জাতীয় দলের খেলোয়াড়রা। হঠাৎ করে অস্থিরতা দেশের ঘরোয়া ফুটবলে। জাতীয় স্টেডিয়ামে খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে একাট্টা হয়েছেন পেশাদার ফুটবলাররা। প্রত্যেকের ক্লাব ভিন্ন হলেও দাবি একটা, স্থানীয় ফুটবলারদের অধিকার আদায়। দেশের ঘরোয়া লিগের যে কোনো ক্লাব বিদেশি ফুটবলার নিবন্ধন করতে পারে সর্বোচ্চ 5টি। সেই সঙ্গে চলতি মৌসুমে সাফ কোটায় সার্কভুক্ত দেশের 5 ফুটবলার নিবন্ধন করার সুযোগ রাখে পেশাদার লীগ কমিটি, যারা লিগে ম্যাচ খেলতে পারে স্থানীয় ফুটবলার হিসেবে। মৌসুম শেষ না হতেই পেশাদার লীগ কমিটির সেই সার্ক কোটা বাতিলের দাবি তুলেছেন স্থানীয় ফুটবলাররা। সেই সঙ্গে লিগে বিদেশি কোটা কমানো সহ 6 দফা দাবিতে বাফুফের সাধারণ সম্পাদকের কাছে স্মারকলিপি দিয়েছে ঘরোয়া লিগের ফুটবলাররা। ব্রাদার্সে ম্যাক্সিমাম 5 জন খেলে, 8 জন বিদেশি প্লেয়ার খেলে কোটা সহকারে। এখানে দেখা যায় আমাদের 5 জন প্লেয়ার দেশি প্লেয়ার খেলতে পারবে। এখানে আমাদের দেশীয় প্লেয়ারদের সুযোগ কমে গেছে। লোকাল প্লেয়ার হিসাবে যখন অপরচুনিটি দিচ্ছি, তাহলে আমার দেশের প্লেয়ারদের মানও কমে যাচ্ছে, তারা অপরচুনিটিও কম পাচ্ছে, খেলার সুযোগ কমে যাচ্ছে। এই বছর অনুষ্ঠিত হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের আগে সার্কভুক্ত দেশের ফুটবলাররা ঘরোয়া লিগ খেলে লাল সবুজদের দুর্বলতা জেনে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন ফুটবলাররা। সেই সঙ্গে জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে সার্ক কোটা বাদ দেওয়ার পাশাপাশি বিদেশি ফুটবলারের কোটা কমিয়ে আনারও দাবি তোলা হয়। স্বাভাবিকভাবে সামনে সাফ আছে, ওদেরকে কেন আমাদের ইন্টারনাল বিষয়গুলো জানাবো? ফুটবল লিগে যদি আমার দেশের প্লেয়ার না খেলতে পারে, যদি এনাফ সুযোগ না পায়, তাহলে আমাদের ন্যাশনাল টিমে কিভাবে প্লেয়ার আসবে, পাইপলাইনে কিভাবে প্লেয়ার থাকবে? ফরেন কোড আসলে মানে সব মিলে আপনার 4টা রেজিস্ট্রেশন করতে পারবে,
3টা খেলতে পারবো এরকম যদি হয় তাহলে আমাদের জন্য ভালো। এছাড়া বাফুফেকে বাংলাদেশ ফুটবল লিগের দল বাড়ানোর আহ্বান জানিয়েছেন ফুটবলাররা। আগামী 19 এপ্রিল ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকে তোলা হতে পারে ফুটবলারদের 6 দাবি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। অতিরিক্ত স্পিন বান্ধব কিংবা মন্থর উইকেট তৈরির প্রয়োজন এখন আর বাংলাদেশের নেই, বরং দারুণ সব ফাস্ট বোলার থাকায় পেস বান্ধব উইকেটই দেয়া হতে পারে আসন্ন সিরিজে। এমনটাই ধারণা নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টারের। আলাদাভাবে প্রশংসায় ভাসিয়েছেন নাহিদ রানাকে। প্রথম সারির অনেক ক্রিকেটার না থাকলেও দলের ওপর আস্থা রাখছেন ব্ল্যাক ক্যাপ কোচ। নিজেদের কন্ডিশনে টাইগারদের সমীহ না করেও উপায় নেই, তাই আইপিএল পিএসএল এ ব্যস্ত তারকাদের ছাড়া ঢাকায় আসা নিউজিল্যান্ড দলের অনুভূতি মিশ্র। সবশেষ সিরিজ হেরে ফিরেছে পাকিস্তান। চিরাচরিত রীতি ভেঙে ওই সিরিজে পেস সহায়ক উইকেট তৈরি করেছিল বাংলাদেশ। এখন আবার নির্বাচকদের কাছ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজে উইকেট হতে পারে স্লো, তাই খানিকটা ধাঁধায় আছে সফররতরা। বাংলাদেশ দলে দারুণ কিছু পেসার রয়েছে, তারা স্পিন উইকেট বানাবে বলে মনে হয় না। আমাদের নিজেদের শক্তিমত্তা অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে, তাতে আমাদের সুযোগ হয়তো বাড়বে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ভিন্ন ভিন্ন উইকেটের জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পিচটাও দেখেছি, স্পিন পেস দুরকমই ছিল। আমাদেরও দুই ধরনের উইকেটের জন্য তৈরি থাকতে হবে। আগে বাংলাদেশে এলেই স্পিনারদের নিয়ে ভাবতে হতো প্রতিপক্ষকে। ইদানিং রাজত্ব পেসারদের। মোস্তাফিজ তাসকিনরা তো আছেনই, নতুন করে ত্রাস ছড়াচ্ছেন নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করে আত্মবিশ্বাসের তুঙ্গে এই পেসার, তাই তাকে নিয়ে আলাদাভাবে হোমওয়ার্ক করতে হচ্ছে কিউইদের। নাহিদ রানা দারুণ বোলার, এই কন্ডিশন থেকে সুবিধা আদায় করে নেবে। বাংলাদেশে এমন একজন ফাস্ট বোলার দেখতে পাওয়া বেশ ভালো ব্যাপার। তার সামর্থ্যকে খাটো করে দেখছি না, তবে পেসারদের বিপক্ষে খেলে অভ্যস্ত আমাদের ব্যাটাররা। আমাদের দলেও পেসার আছে, কন্ডিশনটা ভিন্ন, তাই স্কিল কাজে লাগিয়ে নাহিদ রানা কিংবা অন্য পেসারদের সামলাতে হবে। জায়ান্টদের দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসা নতুন নয়। তরুণ ক্রিকেটারদের পরখ করার সুযোগ কাজে লাগায় তারা। তবে পূর্ণ শক্তির দল নিয়ে এখানে নাকানি চুবানি খাওয়ারও বহু ঘটনা আছে। ব্ল্যাক ক্যাপরা তাই সাবধানী। তবে স্কোয়াডের ক্রিকেটারদের চাপ মুক্ত রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। আমাদের এই দলে এ টিমের হয়ে এখানে খেলা ক্রিকেটার আছে। তখন তারা 4 দিনের ম্যাচ খেলেছিল। সিরিজ হয়েছিল মে মাসে, অনেকটা একই সময়ে। সব মিলিয়ে আগের অভিজ্ঞতা তাদের কাজে লাগবে। ঢাকায় পা রেখে প্রথমবারের মতো অনুশীলন সেরেছে নিউজিল্যান্ড দল। 17 এপ্রিল শুরু হবে 3 ম্যাচের ওডিআই সিরিজ। এরপর 3টি টি20 খেলবে দু দল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকার হেলথ কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান। মধ্যপ্রাচ্যে অস্থিরতা এভিয়েশন খাতের রাজস্ব আয় প্রভাব, নিজস্ব পলিসিতেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে দীর্ঘ সময়, মত বিশেষজ্ঞের। এবং জ্বালানি সংকটে বন্ধ খুলনা অঞ্চলের 6 বিদ্যুৎ কেন্দ্র। অর্ধেকে নেমেছে উৎপাদন, বাড়ছে লোডশেডিং। নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে উৎপাদনের লক্ষ্য তৈরির আহ্বান। এই ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা শাহজিন। ধন্যবাদ নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।